আপনি ব্যাকএন্ডে কাজ করেছেন অ্যান্ড আপনি ব্যাকএন্ডের এপিআই নিয়ে যখন কাজ করেছেন এবং যখন ক্লায়েন্ট সাইডের সাথে কাজ করার চেষ্টা করেন এবং আপনি জীবনের প্রথম যখন এপিআই ডেভেলপ করে ক্লায়েন্ট সাইডের সাথে কানেক্ট করেছেন, দেন হয়তো আপনি এবং প্রবাবিলিটি বেশি থাকবে যে আপনি এই প্রবলেমটা আপনি ফেস করেছেন। এই যে CORS, কর্স, অর্থাৎ পুরো মিনিং হচ্ছে ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং। ঠিক আছে? তো ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং এই জিনিসটা আসলে আমাদের আজকে আমরা ব্যাখ্যা করব যে এটা আসলে কেন হয়ে থাকে অ্যান্ড কেন হচ্ছে এটা আমরা এটার উপরে কাজ করতে হয় এবং এটা পুরো বিহাইন্ড দ্য সিনটা আসলে কি, যে আসলে এটা আমাকে ফিক্স করতে হয়, কর্স আমাদেরকে ফিক্স করা লাগে। তো এটা আজকে আমরা দেখব অ্যান্ড আমরা ইন ডিটেলসে দেখব, কোড এক্সাম্পলে দেখব এবং আমরা এটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে? ফার্স্ট অফ অল আমরা একটু পড়ি যেখানে কি লেখা আছে। এটা খুবই সুন্দর একটা ডকুমেন্টেশন কর্স নিয়ে। আপনি কর্স MDN দিয়ে সার্চ দিলে গুগলের থেকে আপনি এই ডকুমেন্টেশনটা পেয়ে যাবেন। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল এখানে লেখা আছে, দেখেন যে ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং is a HTTP header based mechanism that allows a server to indicate any origins. ঠিক আছে? আমরা পরে বোঝার চেষ্টা করব, আমরা সহজভাবে বুঝবো। তো আগে এখানে পড়ে নিই কি বলা আছে। তো other than its own from which a browser should permit loading resources, CORS also relies on a mechanism by which browser makes a pre-flight request to the server hosting the cross-origin resource in order to check that the server will permit the actual request. তো এখানে একটা ওয়ার্ড হয়তো আপনার কাছে নতুন লাগতে পারে, সেটা হচ্ছে প্রি-ফ্লাইট। এই জিনিসটা কি? তো প্রি-ফ্লাইট এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো প্রি-ফ্লাইট নিয়েও এখানে কিছু কথাবার্তা আছে এবং পুরোটা একটু এত পর্যন্ত পড়েছেন। যদি আপনি একটু হলে বুঝে থাকেন তাহলে কংগ্রাচুলেশন, আর না বুঝলেও সমস্যা নেই, আমরা সামনে বোঝার চেষ্টা করব। ঠিক আছে? এখানে এক্সাম্পল দিয়েছে, তো এক্সাম্পল এখানে পড়তে পারেন এবং এখানে সুন্দর মতো দেওয়া আছে। হ্যাঁ, তো এইখানে আমরা বলেছিলাম যে একটা প্রি-ফ্লাইটেড রিকোয়েস্ট নামে একটা জিনিস আছে। এটা কি আসলে? তো এখান থেকে আপনি পড়ে নিতে পারেন আর এবং সামনে দেখব, এবং তাহলে আমরা এবার কর্সের ব্যাপারটাতে আমরা আবার আসি। হ্যাঁ, তো মনে করেন এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড অ্যান্ড মনে করেন এটা ক্লায়েন্ট সাইড, এটা আমার সার্ভার সাইড। আমরা কি করি আমরা মেনলি করি হচ্ছে ক্লায়েন্ট থেকে সার্ভার একটা রিকোয়েস্ট দিই, সার্ভার আমাদেরকে একটা রেসপন্স ব্যাক করে, তাই না? তো আমরা খুব ইজিলি জিনিসটা কি হচ্ছে যে আমরা একটা সার্ভারকে রিকোয়েস্ট করি, ক্লায়েন্ট সে সার্ভারকে রিকোয়েস্ট করে, সার্ভার একটা রেসপন্স ব্যাক করে। তো এ পর্যন্ত তো সব ঠিক ছিল। তো এই কর্স জিনিসটা মেইনলি আসলে কি করে, মনে করেন যে কর্স কিন্তু আপনার সার্ভার টু সার্ভারের জন্য প্রবলেম ক্রিয়েট করে না। ঠিক আছে? সার্ভার টু সার্ভারের জন্য কর্স না, কর্স হচ্ছে ব্রাউজারের জন্য তৈরি করা। ঠিক আছে? কর্সের মেইন কাজ হচ্ছে ব্রাউজারের জন্য তৈরি করা, নট কর্স হচ্ছে আপনার সার্ভার টু সার্ভার। তো অনেকে আপনারা দেখে থাকবেন যে পোস্টম্যানে যখন আপনি ব্যাকএন্ডে রিকোয়েস্ট করতেছেন, গেট রিকোয়েস্ট, পোস্ট রিকোয়েস্ট, তো এই সমস্ত রিকোয়েস্টে আপনার কর্সের কোনো প্রবলেম ফেস করতেছেন না। বাট যখন আপনি এই এপিআইটা যখন আপনি ক্লায়েন্ট সাইডে কানেক্ট করার চেষ্টা করতেছেন, তখন হয়তো আপনি কর্সের ইস্যু ফেস করতেছেন। তো এটা কেন হয়ে থাকে? কারণ আমি ফার্স্টে বললাম যে কর্সের প্রবলেমটা এবং কর্স জিনিসটা হচ্ছে ব্রাউজার বেসিসে, নট সার্ভার টু সার্ভার কমিউনিকেশনের জন্য। ঠিক আছে? তো কর্সের এখন বিষয়টা হচ্ছে, মনে করেন যে আপনি একটা ওয়েবসাইট ভিজিট করছেন, তো আপনার ব্রাউজার ওপেন করেছেন। ঠিক আছে? এই ব্রাউজারে আপনার হচ্ছে একটা ব্রাউজার, এই ব্রাউজারে আপনার হচ্ছে ট্যাব আছে। ঠিক আছে? তো এই ব্রাউজারে আপনার হচ্ছে ট্যাব আছে এবং এই ট্যাবটা হচ্ছে মনে করেন যে একটা হচ্ছে যে ইনস্টাগ্রাম, আর হচ্ছে একটা হচ্ছে ইনস্টাগ্রাম, আর আরেকটা হচ্ছে আপনার একটা একটা ব্যাংকিং একটা ওয়েবসাইট। ঠিক আছে? ব্যাংকিং এর ওয়েবসাইট। এখন
কোর্স জিনিসটা যদি না থাকতো, ঠিক আছে, আপনি ব্রাউজারে ইনস্টাগ্রামের ট্যাব ওপেন করে আছেন, ব্যাঙ্কিংয়ের ট্যাব ওপেন করে আছেন, এখানে তো এই পর্যন্ত কোনো প্রবলেম নাই। বাট প্রবলেমটা এখন কোথায় আসে আমি সেটা এখন ক্লিয়ার করে বলি। সেটা হচ্ছে যখন আপনি ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে লগ ইন করবেন, ঠিক আছে, লগ ইন করার পরে ইনস্টাগ্রামের একটা কুকিজ আছে, তার লোকাল স্টোরেজে অনেক কিছু সেভ হয়, ব্যাঙ্কিংও আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন আছে যেগুলো সেভ হয়, তাই না? তো মনে করেন ইনস্টাগ্রামের কথাটা আমি বাদ দিলাম, আপনি এমন একটা সাইটে ঢুকেছেন, হয়তো সেই সাইটের কিছু আপনার মানে ইস্যুস আছে, সিকিউরিটি ফ্লস আছে, যেখান থেকে হ্যাকাররা আপনাকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করতে পারবে, ঠিক আছে? তো মনে করেন এমন কোনো একটা সাইট আছে যেহেতু এখন আপনার ব্রাউজারে সমস্ত ইনফরমেশন সেভ করা, ঠিক আছে, তো ব্যাঙ্কিংয়ের সমস্ত ইনফরমেশনগুলো সেভ করা আছে। এখন মনে করেন আপনি এমন একটা সাইটে ঢুকেছেন যে সাইডে আপনার যখন আপনি ঢুকছেন ওখানে এমন কিছু স্ক্রিপ্ট লেখা আছে যেখানে এই যে ব্যাঙ্কিংয়ের এই সাইটটা, হয়তো এই সাইট মনে করেন যে bank.com, ঠিক আছে, আপনি জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি যে bank.com-এর ঢুকেছেন, আপনি লগ ইন করেছেন, bank.com-এর সমস্ত কুকিজ ইনফরমেশন যত কিছু টোকেন্স যা যাবতীয় কিছু আছে সব সেভড হয়ে আছে আপনার ব্রাউজারে। তো আপনি এমন একটা সাইটে ঢুকেছেন যেখানে স্ক্রিপ্ট লেখা আছে যে bank.com-এর জন্য যে আপনার যদি লগ ইন থাকে সে bank.com-এর স্ক্রিপ্ট কিছু লেখা আছে ফেচ করে আপনার ব্যালেন্স এবং সেখান থেকে অনেক ট্রানজেকশন করতে পারে, সেই রকম ক্ষমতাও রাখতে পারে। তো আপনি এমন একটা সাইটে ঢুকলেন, সেখানে হয়তো এরকম একটা লাইন লেখা আছে ফেচ bank.com তারপরে /ব্যালেন্স। তো ওখানে যখন আপনি সাইটে ঢুকবেন, সাইটটা আপনার সেই সাইট থেকে রান করে দিবে এবং আপনার টোকেন্স, আপনার কুকিজ ইউজ করে হয়তো সে bank.com থেকে ট্রানজ্যাকশনের ব্যালেন্সটা কতটুকু, আপনার টোটাল অ্যামাউন্ট অফ ব্যালেন্স কতটুকু সেটা বের করে নিচ্ছে। তো এইটা তো অনেক খুবই রিস্কি, রাইট? সে হয়তো ব্যালেন্স যদি আপনার গেট করতে পারে তাহলে সে হয়তো আপনার সেখানে ব্যালেন্সের কিছু কারুকাজও করতে পারবে, অথবা ইনস্টাগ্রামে সে স্ক্রিপ্ট যদি লিখে রাখে সে পোস্ট করতে পারবে, সে পোস্ট ডিলিট করতে পারবে, সে আপনার ফলোয়ার্স কতগুলো সেইগুলো মানে সার্চ করতে পারবে। তো এটা তো কিন্তু একটা প্রবলেম, রাইট? যে আমার একই ব্রাউজারের মধ্যে আমি অনেকগুলো ট্যাবে অনেক রকম লগ ইন করে রাখতেছি, তো এমন কিছু ভলনারেবিলিটি সাইট আছে যেগুলোর জন্য আমার হয়তো অন্য সাইডের কোনো স্ক্রিপ্টের মাধ্যমে আমার ইনফরমেশন চলে যেতে পারে। তো এই জায়গায় আসে হচ্ছে কর্সের সলিউশন। সেই কর্স কী করে? ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং জিনিসটা করে কি, যে ও হচ্ছে আপনারকে ব্যাকএন্ডে হচ্ছে বলাই থাকবে, ব্যাকএন্ড চেক করবে, যে ব্যাকএন্ড অ্যালাউ করবে কি করবে না সেটা ব্যাকএন্ডে বলা থাকবে। যে ব্যাকএন্ড যদি বলা থাকে যে আমার এই আপনার হচ্ছে অরিজিন থেকে রিকোয়েস্ট আসলে আমি তার সাথে রিসোর্স শেয়ার করতে পারবো, ঠিক আছে? যদি ব্যাকএন্ডে বলা থাকে যে আমি তার সাথে রিসোর্স শেয়ার করতে পারবো, তাহলে যদি অ্যালাউ থাকে তাহলে সে তার সাথে রিসোর্স শেয়ার করবে। আর যদি না থাকে তাহলে আপনি হাজার চেষ্টা করলেও সেই ব্যাকএন্ড থেকে কোনো তথ্য নিয়ে আসতে পারবেন না। এটা কোর্সের মেইন ব্যাখ্যা আপনি বলতে পারেন, ঠিক আছে? তো জিনিসটা কি হচ্ছে যে আমার একটা সার্ভার আছে, তো এই সার্ভারে যখন আপনি রিকোয়েস্ট করতেছেন, এখন সার্ভারে আপনার ডেডিকেটেডভাবে বলা আছে যেটা সার্ভার হচ্ছে ফেসবুকের সার্ভার, facebook.com, ঠিক আছে? এখন facebook.com-এর সার্ভার যখন অন্য জায়গা থেকে রিকোয়েস্ট দেবে, তখন facebook.com-এর সার্ভার ক্লায়েন্ট যদি ফেসবুকের অরিজিন যদি ফেসবুক হয়, ক্লায়েন্টের অরিজিন যদি ফেসবুক হয়, ফেসবুক সার্ভারে তো বলাই আছে যে আমি facebook.com অরিজিন থেকে যদি কিছু আসে আমি তার সাথে শেয়ার করব, ঠিক আছে? তো ক্লায়েন্ট সাইড থেকে যখন অরিজিন ফেসবুক থেকে যখন রিকোয়েস্ট করতেছে, তখন ব্যাকএন্ড সার্ভার সে চেক করতেছে যে ঠিক আছে কিনা, অরিজিন কি facebook.com, ইয়েস, তাহলে আমি তাকে শেয়ার করতে পারি। এবং সেই জায়গায় যদি এখন ব্যাকএন্ডের কেউ ইচ্ছা করে আপনার ওই সেই bank.com-এর যদি অ্যালাউ করে রেখে দেয় কোর্সের মধ্যে, সেই অ্যালাউটা করে রাখে, তাহলে কি হবে যে ক্লায়েন্টের আপনার ব্যাংকের থেকে যদি ফেসবুকে যদি কোনো কিছু রিকোয়েস্ট করে, যেহেতু আমার ফেসবুক ব্যাকএন্ডের সার্ভারের মধ্যে আমার অ্যালাউ করা আছে bank.com থেকে আসলেও আমি তার সাথে রিসোর্স শেয়ার করতে পারি, তাহলে সে রিসোর্স শেয়ার করতে বাধ্য থাকবে, ঠিক আছে?
তো জিনিসটা এটাই যে আমার ব্যাকএন্ডে আমার হচ্ছে অরিজিন বলা থাকবে, যে আমার কি টাইপের হচ্ছে আমার অরিজিন আমার অ্যালাউ করব, ঠিক আছে, এবং সেটার ব্যতীত আমি কোনো অরিজিন তাকে অ্যালাউ করব না। তো কোর্স মেইনলি এইটাই, এটা সহজ একটা জিনিস যে আমার এইভাবে কোর্সটা মেইনলি কাজ করে। তো ঠিক আছে, তাহলে কোর্সের ব্যাপারটা বুঝলাম। এখন বিষয়টা হচ্ছে কোর্সের প্যাটার্নটা কীরকম হতে পারে। মনে করেন যে আমার একটা এপিআই হচ্ছে যে HTTP এরকম, হ্যাঁ, তো facebook.com/user, এটা একটা, এটা এই দুইটা সেম অরিজিন, ঠিক আছে। এবার এই দুইটা সেম অরিজিন, বাট এইটা সেম অরিজিন না। এবার এই দুইটা তো সেম অরিজিন হলেও এটাও সেম অরিজিন না, এবং এটাও আলাদা অরিজিন, একটা আলাদা অরিজিন। সো বুঝতে পারতেছেন, এরপরে আমার যদি আমি এরপরে যদি আরেকটা থাকে যে 1 এরকম যদি থাকে, তাহলে ওইটা সেম অরিজিনের মধ্যেই পড়ে। তাহলে প্যাটার্নটা বুঝতে পারতেছেন যে আমার এপিআই প্যাটার্নটা কীরকম হলে আমার সেম অরিজিন না আমার জিনিসটা হচ্ছে, ঠিক আছে। সো জিনিসটা এরকম যে আমার হচ্ছে যদি বলা থাকে যে ডোমেইন এটার হচ্ছে অরিজিন, তাহলে সে আপনাকে অ্যালাউ করবে, ঠিক আছে। আরেকটা জিনিস বলে রাখি, যখন আপনি সার্ভারে যখন রিকোয়েস্ট করবেন, তখন আপনি তার অরিজিনটা আপনি রিকোয়েস্টে হেডারে পাঠিয়ে দিচ্ছেন যে আপনার অরিজিন এটা, ঠিক আছে, এবং সার্ভার তখন অরিজিনটাকে সে হচ্ছে চেক করে এবং অ্যালাউ অরিজিন নামে একটা হেডার আছে, সেটা সে পাঠিয়ে দেয় এবং সেই অনুযায়ী সে হচ্ছে তথ্য আদান প্রদান করে, ঠিক আছে। তো এখানে যদি আপনি যান, এই যে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন, এই যে এটা আছে না, দিস প্যাটার্ন ইজ এ হেডার is the simplest we use to access the control protocol, ঠিক আছে। access control allow origin এটা হচ্ছে পাঠায়, রেসপন্সে সার্ভার থেকে পাঠানো হয়। তো এখানে যদি আপনার যেই অরিজিনটা থাকে সেটাই সে যদি অ্যালাউ থাকে সেখানে সেটা পাঠানো হয়ে থাকে, ঠিক আছে। তো মনে করেন যে দেখেন, আমি দেখাই, তো আমার হচ্ছে একটা ডেমো পারপাসে একটা আমি হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করেছি, সেখানে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট সাইড আছে। তো আগে আমি হচ্ছে কোডটা দেখাইলে জিনিসটা বুঝবেন। তো এটা হচ্ছে আমার প্রজেক্ট, তো প্রজেক্টটা আমার রানিং করতেছে, দেখেন এটা হচ্ছে আমার ব্যাকএন্ড। ব্যাকএন্ডটা সিম্পলিয়াস একটা অ্যারে রিটার্ন করা হচ্ছে, এখানে দেখেন জেসনের রিটার্ন করা হচ্ছে ইউজার এন্ড পয়েন্টে, অ্যান্ড এটা হচ্ছে আমার পোর্ট হচ্ছে সার্ভার সাইডে চলতেছে হচ্ছে 4000, ঠিক আছে। তো এখানে 4000 পোর্টে চলতেছে, রান করতেছে, এবং আমার একটা সিম্পলিয়েস্ট ওয়েতে একটা হচ্ছে ক্লায়েন্ট সাইডে রিঅ্যাক্ট দিয়ে একটা খোলা আছে, ঠিক আছে। সো সেখানে কী করতেছে একটু দেখি, যে আমার যখন পেজটা লোড হচ্ছে ইউজ করা আছে, এবং সেখানে আমার যখন ক্লায়েন্ট পেজে ঢুকতেছে তখন আমার সেই ইউজার্স এন্ডপয়েন্টটা রিকোয়েস্ট করতেছে, অর্থাৎ এই যে এই জিনিসটা এটাকে সে পাঠাবে, ঠিক আছে। অ্যান্ড এই তো এটা পাঠাবে এবং লিস্ট আকারে শো করবে। তো ঠিক আছে, খুবই সিম্পলিয়েস্ট একটা উদাহরণ যে আমার সার্ভার এখন রান করতেছে 4000-এ, অ্যান্ড আমার হচ্ছে ক্লায়েন্ট সাইড রান হচ্ছে 5173, দেখেন দুইটা হচ্ছে, একটা হচ্ছে লোকাল হোস্ট। সো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে লোকাল হোস্টের পরে দেখেন লোকাল হোস্ট পর্যন্ত কিন্তু সব ঠিক আছে, HTTP লোকাল হোস্ট, বাট পোর্ট নাম্বারটাও ম্যাটার করে, ঠিক আছে। পোর্ট নাম্বার যদি চেঞ্জ থাকে, পোর্ট নাম্বার যদি ডিফারেন্ট হয়, তাহলে আপনার হচ্ছে এটা হচ্ছে সেম অরিজিন না। তাহলে আমার সার্ভার সাইড চলতেছে 4000-এ, আমার ক্লায়েন্ট সাইড চলতেছে 5173, ঠিক আছে। সো দুইটা ভিন্ন আপনার অরিজিন। তাহলে কি হচ্ছে দেখেন, যে আমার যেহেতু ডিফারেন্ট অরিজিন, তাই ক্লায়েন্ট সাইড থেকে যখন সার্ভার রিকোয়েস্ট করবে, তো সার্ভার তো তাকে সহজে অ্যালাউ করবে না। তো আমরা এমনি দেখেই নিই যে আসলে কি হয়। তো দেখতে পাচ্ছেন যে এখানে ইউজার্স ফ্রম সার্ভার ফেল টু ফেচ একটা ইরর মেসেজ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমরা এবার একটু কনসোলে যাই, দেখি যে আসলে কি প্রবলেমটা হচ্ছে ব্রাউজার সাইডে। ওকে, এবার ব্রাউজার সাইডে দেখেন আমার হচ্ছে বলতেছে যে
এখানে বিভিন্ন দেওয়া আছে। তো এইটা হচ্ছে আমার মেইন। দেখেন এই যে এক্সেস টু ফেচ লোকালহোস্ট 4000 ইউজার্স, ঠিক আছে। আমার এপিআই এর যে এন্ড পয়েন্টটা দেওয়া আছে ফ্রম অরিজিন, ঠিক আছে, ফ্রম অরিজিন। এবার বলতেছে লোকাল হোস্ট 5170 হ্যাজ বিন ব্লকড বাই কোর্স পলিসি, নো অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন হেডার ইজ প্রেজেন্ট অন দ্য রিকোয়েস্ট সার্ভার। আমি কি বলছি, আমি কি বলেছিলাম যে রেসপন্সে একটা সার্ভার থেকে একটা অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন নামে একটা হেডার পাঠায়, সেখানে বলা থাকে এবং সেটাকে সে ভেরিফাই করে আপনাকে রিসোর্স শেয়ার করার সে পারমিশন দেয়। তো আপাতত এখানে যেহেতু আমি কোর্সের কোনো ফিক্স করি নাই, তো সে আমাকে ব্লক করে দিয়েছে, কারণ দুইটা ডিফারেন্ট অরিজিন, সো ক্লায়েন্ট সার্ভার দুইটা আমাকে ব্লক করে দিচ্ছে। তাহলে এবার আমরা আমরা নেটওয়ার্কের ট্যাবে যাই। এখানে আমি আবার একটু রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরে ফেচের এখানে যাওয়ার পরে দেখতে পারবেন হেডার্সে, তো এটা হচ্ছে রিকোয়েস্টে আমি কি করেছি, 4000 রিকোয়েস্ট করেছি। রেসপন্সে দেখেন, রেসপন্স হেডারে আপনার কি দেখেন, অরিজিন হচ্ছে 5173 রেফার, এখানে ফেচ এবং মজিলা। ওকে, তো এক্সেপ্ট হচ্ছে এটা, অ্যান্ড এটাকে একটু আমরা এক্সপান্ড করি। রেসপন্স হেডারে দেখেন কানেকশন এলাইভ এরকম কিছু তো আছে, বাট অ্যালাউ এক্সেস অরিজিনের কোনো হেডার আপাতত আসে নাই, ঠিক আছে। অ্যালাউ এক্সেস অরিজিন আপাতত নাই, ঠিক আছে। এবার আমরা এই যে প্রবলেমটা এটা ফিক্স করার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে ফিক্স করলে আমরা জিনিসটা বুঝতে পারবো আসলে এটা কীভাবে ফিক্স হয়ে থাকে। আসলাম আমাদের কোডে, এবং কোডে দেখতে পাচ্ছেন যে এখানে সিম্পলি এসভাবে দেওয়া আছে। তো আমি ফার্স্ট আগে দেখি যে আমার এই যেটা হচ্ছে সার্ভারের অরিজিন, ঠিক আছে। তো সার্ভারের অরিজিনটা আমরা এখানে ইন্ডিভিজুয়ালিভাবে আমি এই যেই এন্ড পয়েন্টটাতে আছে এটাকে আমি কোর্স অরিজিনে ফিক্স করব, ঠিক আছে। তো এখানে আমি জাস্ট দিলাম যে হেডার এই জায়গায় আমি দেব HTTP আমার হচ্ছে ক্লায়েন্ট সাইডের যেই অরিজিনটা 5173, ঠিক আছে। এবং আমাকে আবার সার্ভারটা আমি রিস্টার্ট দিয়ে নিই, ঠিক আছে। যদিও আমার নোডমড সেট আপ করা আছে, তারপরে আমি রিস্টার্ট দিয়ে দেখাচ্ছি যে আপনারা সার্ভারটা রিস্টার্ট দিচ্ছি, ঠিক আছে। নোডমড সেট আপ আছে, অটো রিস্টার্ট, সে কোড চেঞ্জ হলে সে রিস্টার্ট করে নেয়। তারপর রিস্টার্ট করে দেখালাম। যদি আপনার নোটমোড সেট আপ না করা থাকে তাহলে আপনি যাই দেখবেন যে ক্লিক করতেছেন কোনো ফিক্সই হচ্ছে না। সো আমি কি করলাম, একটা হেডারের মধ্যে অ্যাক্সেস কন্ট্রোল অরিজিনের মধ্যে আমি যেই সার্ভারটা ক্লায়েন্ট সাইডের ওইটা আমি অরিজিনটা লিখে দিয়ে পাঠাচ্ছি, ঠিক আছে। এবং আমার যে ডেটা সেটা আমি পাঠাচ্ছি, ঠিক আছে। এবার আমি রিফ্রেশ করি, কি হলো, রিফ্রেশ করার পরে দেখেন আমার চলে আসছে, ওটা ফিক্স হয়ে গিয়েছে। তো এবার আমি ইউজারে যাওয়ার পরে এইখানে দেখেন এই যে চলে আসছে এক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন, এবং আমার যেই অরিজিন অর্থাৎ এই ক্লায়েন্টের অরিজিনটা পাঠাই দিচ্ছে। তো এটা আছে কোর্সের সলিউশন, যে আমি একটা এক্সেস কন্ট্রোল অরিজিন আমি এখানে পাঠাই দিচ্ছি এবং সে আপনার জিনিসটা অ্যালাউ করতেছে, অ্যান্ড আপনি এখানে পাচ্ছেন, ঠিক আছে। আমি আরেকটা জিনিস দেখাই, একটা উদাহরণ দেখাই। সেটা হচ্ছে এই যে এটাকে আমি আরেকবার কপি করলাম। এখানে ইউজার্স ছিল, আমি এখানে ইউজার্স এখানে দিলাম এখানে দিলাম ম্যানি ইউজার্স, অ্যান্ড এই জায়গায় আমি হেডার্সটা আবার মুছে দিলাম, ঠিক আছে। ম্যানি ইউজার্স অ্যান্ড আমি মুছে দিচ্ছি। এইবার এখানে যায় আমি এই জায়গায় জাস্ট ম্যানেজ ইউজার্সটা দিচ্ছি। এইবার একটু যাই দেখি, এবার আমি রিফ্রেশ দেওয়ার পর ফেল টু ফেচ। এবার আমি ওই নতুন যেটা নতুন ম্যানি ইউজার্সের যেই এন্ড পয়েন্ট ক্রিয়েট করেছি ওখানে কিন্তু কোর্স অ্যালাউ করা নেই, কোর্স অ্যালাউ করা ছিল ইউজার্সে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল এন্ড পয়েন্টের জন্য আমি কোর্সটা ফিক্স করেছি। তো এই পর্যন্ত বুঝলাম যে কোর্সের যে আমাদের রিকোয়েস্টটা। তো এই পর্যন্ত ছিল কি যে আমি বলতে চাচ্ছিলাম যে এই যেই কোর্সের যে প্রবলেমটা এটাই পর্যন্ত আমাদের গেট আর পোস্টের জন্য হচ্ছিল, ঠিক আছে। এটা স্ট্যান্ডার্ড রিকোয়েস্ট, এটা গেট আর পোস্ট।
এবং এরপরে আমি বলেছিলাম যে প্রি ফ্লাইট রিকোয়েস্ট বলে একটা বিষয় আছে, সেটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড। সেটা কোনগুলোর জন্য? আপনার হচ্ছে পুট, তারপরে প্যাচ, তারপরে যে ডিলিট যেগুলো আছে সেগুলো আছে ডিলিট, ডিএলইটি, সো ডিলিট। এগুলো হচ্ছে আপনার প্রি ফ্লাইট। প্রি ফ্লাইট হচ্ছে আপনার রিকোয়েস্ট। তো প্রি ফ্লাইট রিকোয়েস্ট হচ্ছে আপনার জিনিসটা আসলে কি, এবার এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যে আমরা বলেছিলাম যে প্রি ফ্লাইট রিকোয়েস্টটা আমরা নিয়ে আলোচনা করব। তো প্রি ফ্লাইট রিকোয়েস্টটা হচ্ছে যে এই যে আমি বললাম যে স্ট্যান্ডার্ড যেটা কি ছিল, গেট আর পোস্ট। এতক্ষণ আমরা গেট পোস্ট নিয়ে আলোচনা করছিলাম, বাট পুট প্যাচ ডিলেটের ক্ষেত্রে কি হয় যে প্রি ফ্লাইট রিকোয়েস্ট বলতে বোঝাচ্ছে যখন আপনি পুট রিকোয়েস্ট দেবেন তখন আপনার সার্ভার সাইডে সে একটা অপশন রিকোয়েস্ট একটা করবে। সে অপশন রিকোয়েস্ট আগে পাঠায় দেখবে যে আপনার অ্যালাউ অ্যাক্সেস অরিজিন আছে কি না। যদি অ্যালাউ অ্যাক্সেস অরিজিন থাকে, সার্ভার থেকে অ্যালাউ অ্যাক্সেস অরিজিন থাকে, সে নিয়ে আসতে পারে, তাহলে সে বুঝতে পারবে যে তার মানে এটা ভেরিফাইড একটা আমার অরিজিন, আমি তার সাথে কাজ করতে পারবো। তারপরে সে আপনার আপনার যেই চেঞ্জেস বা যেই অ্যাকশনসটা ঘটাবে সেটা সে পারফর্ম করে। ঠিক আছে, তো এটাই সবচেয়ে সহজভাবে বোঝার ছিল যে প্রি ফ্লাইট রিকোয়েস্টটা কী ছিল। ঠিক আছে, এরপরে আসি, আপনি যখন কোর্সের সাথে কমিউনিকেট করবেন তখন বাই ডিফল্ট সে কুকিজ আপনাকে সেন্ড করে না। তো কুকিজ সেন্ড করতে হলে তো কুকিজ হচ্ছে সেন্ড হয় না, কুকিজ আর নট সেন্ড বাই ডিফল্ট। হ্যাঁ, তো কুকিজ নট সেন্ড হয় না। তো কুকিজ সেন্ডের জন্য আপনাকে কোর্সে যখন আপনি রিকোয়েস্ট করবেন তখন সেখানে ক্রেডেনশিয়াল ইনক্লুড করতে হয়। ঠিক আছে, ক্রেডেনশিয়াল ইনক্লুড করতে হয়, এবং ক্রেডেনশিয়াল ইনক্লুড করতে হলে আপনাকে এই যে এক্সেস কন্ট্রোল অ্যালাউ যেটা আছে সেটাতে আপনি হচ্ছে অ্যাস্টারিক বা স্টার চিহ্ন ইউজ করতে পারবেন। এটা বলতে বোঝাচ্ছে যে আপনি যে কোনো ডোমেন থেকে, যে কোনো অরিজিন থেকে আপনি হচ্ছে রিসোর্স শেয়ার করতে পারবেন, বাট এই এক্সটারিক ইউজ করতে পারবেন না যদি আপনি ক্রেডেনশিয়াল অ্যালাউ ইনক্লুড করেন। আপনাকে একটা স্পেসিফিক অরিজিন ইউজ করতে হবে, যেটা আমি করেছি, যে আমার যেটা ছিল যে লোকাল হোস্ট 5173। ঠিক আছে, সো আমার এরকমভাবে স্পেসিফিকভাবে বলে দিতে হবে যে আমার এটার জন্য এটা আমার হচ্ছে ক্রেডেনশিয়াল ইনক্লুড থাকলে আমার স্পেসিফিক বলে দিতে হবে যে এই অরিজিনের সাথে তুমি এটা করবা। ঠিক আছে, তো কোর্সের সাথে আপনি কমিউনিকেট করলে কুকিজ বাই ডিফল্ট সেন্ড হয় না, করতে হলে ক্রেডেনশিয়াল ইনক্লুড করতে হবে, এবং এক্সেস কন্ট্রোলে অবশ্যই স্পেসিফিক আপনার অরিজিনকে আপনাকে ইনক্লুড করে দিতে হবে। ঠিক আছে, অ্যান্ড এই যে এটাই তো আমরা করে দেখেছিলাম যে একটা স্পেসিফিক এন্ড পয়েন্টকে কীভাবে হচ্ছে আপনি কোর্সে সেই অরিজিন অ্যালাউ করতে পারেন, এবং আপনি পুরাটাকে আপনি হচ্ছে মানে বাই ডিফল্ট পুরাটাকে হচ্ছে আপনি কনফিগার করতে পারবেন। এবং সেখানে যদি আপনি অ্যাস্টারিক দিয়ে দেন, ঠিক আছে, অ্যাস্টারিক যদি দিয়ে দেন, স্টার দিয়ে ইউজ করেন, তাহলে সে যে কোনো ডোমেন থেকে বা যে কোনো হচ্ছে অরিজিন থেকে সে হচ্ছে আপনার রিসোর্স শেয়ার করতে থাকবে, যেটি হচ্ছে বাই ডিফল্ট যেটা মানে করে যে স্টার দিয়ে যদি করে থাকেন তাহলে এটা খুবই খুবই ডেঞ্জারাস। কারণ কি, যে কোনো সাইট আপনার কাছ থেকে যে কোনো তথ্য নিয়ে নিতে পারবেন, ফেচ করে নিয়ে নিতে পারবে। সো এটা না ইউজ করাটাই বেটার। আপনি সবসময় ইউজ করবেন যেটা ক্লায়েন্ট সাইডের আপনার হচ্ছে অরিজিন, সেটাকেই সবসময় অ্যালাউ করার চেষ্টা করবেন আপনার কোড বেসে। তাহলে জিনিসটা হবে কি, আপনার পুরোপুরি সিকিউর থাকবে, এবং যারা আপনার সিস্টেমটা ইউজ করবে তারা অবশ্যই সিকিউর থাকবে। এবং এটার জন্যই তো মূলত আমার হচ্ছে এই কোর্সের সলিউশনটা এসেছে। সো আমি যদি স্টার ইউজ করি তাহলে তারা আমার কোর্সের এই বিষয়বস্তুটা তো কোনো মিনিংয়ে দাঁড়াচ্ছে না, তাই না? তো এই তো ছিল, আমরা আলোচনা করলাম যে কোর্স কি, এটা হচ্ছে আমরা উদাহরণ দেখলাম, প্রি ফ্লাইট রিকোয়েস্টটা কী ছিল, তারপরে আমরা এটা হচ্ছে যে কুকিজ বাই ডিফল্ট সেন্ড হয় না এবং কেন সেন্ড হয় না এবং করতে হলে কী করতে হয়, এটা সব কিছু আমরা জানলাম। তো আশা করি আপনি কোর্স সম্বন্ধে ধারণা নিয়েছেন। এতদিন হয়তো কোর্সটাকে অনেকে হয়তো খালি বিশেষ করে আমিও অনেকদিন ধরেই কোর্স রিলেটেড যখন ফার্স্টের দিকে যখন স্টাডি করেছিলাম, যখন ফেস করেছিলাম কোর্সের প্রবলেমটা, তখন আমি জাস্ট খালি দেখলাম যে আচ্ছা কোর্সের এইভাবে প্রবলেমটা ফিক্স করে। তো ফার্স্ট টাইম যখন আমি শিখেছিলাম সেই কোর্সের প্রবলেম মনে হয় আমি ফেস করেছি 2019 সালে।
ঠিক আছে? 2019 সালে যখন আমি এপিআই রিলেটেড কাজ করছিলাম, তো তখন হচ্ছে আমি এই প্রবলেমটা ফেস করি এবং ফেস করার পরে তখন জাস্ট আমি তখন আমরা স্ট্যাক ওভারফ্লোটা বেশি ইউজ করা হতো। স্ট্যাক ওভারফ্লোতে ঘাটাই দেখি যে অনেকে বলছে যে এটা আসলে হচ্ছে ব্যাক এন্ড সাইডের এটা ফিক্স করতে হয়, ঠিক আছে? বাট তার আগ পর্যন্ত আমি সবসময় খালি ফ্রন্ট এন্ডে সার্চ করতেছিলাম যে ফ্রন্ট এন্ডে আসলে কোথায় প্রবলেম। বাট জিনিসটা আসলে আমি বুঝেছিলাম না, যে জিনিসটা নিয়ে আসলে আমার কোনো ধারণা ছিল না, কারণ কোর্স রিলেটেড তখন তো হয়তো আমি প্রথম দিকে হয়তো ফার্স্ট ইয়ারে ছিলাম সিএসসির, তখন হয়তো আমার এই জিনিসটা নিয়ে ধারণা ছিল না। তো তখন জাস্ট আমি দেখে নিচ্ছি আচ্ছা ঠিক আছে, ব্যাক এন্ড একটা সিঙ্গেল একটা লাইন লিখলে জিনিসটা আমার অ্যালাউ হয়ে যাচ্ছে। বাট তখন পর্যন্ত জানতাম না যে আসলে কোর্সটা কেন আমার আসে বা কোর্স কেন থাকে, ঠিক আছে? তো তারপরে স্টাডি করলাম এবং এটা বোঝার চেষ্টা করলাম, আচ্ছা ঠিক আছে। তো অবশ্যই আপনাদের উচিত যে প্রতিটা কনসেপ্টকে ব্যাকএন্ডে কেন ঘটতেছে, কী জন্য, কেন, হোয়াই, এই হোয়াই জিনিসটা অবশ্যই জানা, হোয়াই এবং এটার সলিউশনটা কী। তাহলে হোয়াই যদি জানেন তাহলে আপনার প্রতিটা জিনিস শেখার পিছে একটা মিনিং থাকবে, ঠিক আছে? সো অবশ্যই এভাবে শিখবেন, তাহলে জিনিসটা বুঝবেন। তো এখন আমি বুঝি যে কোর্সের ব্যাকগ্রাউন্ডে আসলে কী ঘটে, এটার সিনারিওটা আসলে কী ছিল, কী প্রবলেমটা আসলে মেইনলি ফিক্স করতেছে, ঠিক আছে? তো আশা করি এভাবে আপনারা শিখবেন, লার্নিংটা চালিয়ে যাবেন এবং সবসময় লার্নিংয়ের উপরে থাকবে, কারণ এই সেক্টরটাই হচ্ছে লার্নিংয়ের, সবসময় লার্নিংয়ে থাকতে হবে, নতুন নতুন সব কিছু আসবে, শিখতে হবে, ঠিক আছে? এবং আমি যেগুলো লার্নিং করব, যেগুলো শিখবো, সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? তো আশা করি আমার পাশে থাকবেন এবং ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক করবেন এবং যদি কিছু শিখে থাকেন অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন, তাহলে বুঝবো যে আমার ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগছে। ফিডব্যাক দিলে আমার জিনিসটা আমারও ভালো লাগবে, আমি মোটিভেটেড হব এবং নতুন নতুন আরও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব, ঠিক আছে? তো ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, দেখা হবে সামনের কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা।